আসসালামু আলাইকুম। আজকে আমরা অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আপনি কি কখনো মনে করেছেন আমাদের টাকার মধ্যে এই লেখাটি কেন থাকে? চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। এই লেখাটি কেন থাকে? আবার কিছু, কিছু নোটে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখাটি থাকে না কেন? হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকায় কেন লেখাটি থাকে। আবার কিছু কিছু নোটে ফিরে আবার এই লেখাটি থাকে না। কেন থাকে না আমরা একটু চলুন দেখে আসি। যেমন একটা ২ টাকা নোট পাইছি। এই নোটে একটু লক্ষ্য রাখবো চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে লেখাটি নেই। আবার আরেকটা নোট দিচ্ছি ৫ টাকা নোট। এই নোটেও চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখাটি নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষের মনে একটা প্রশ্ন জাগে, এই টাকাগুলোতে নেই আবার ওই টাকাতে আছে কেন? আমি আবারও একটু দেখাই দিই যে এই টাকাটাতে আমাদের চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে লেখাটি আছে। এটা কেন আছে সেই জিনিসটা আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন একটু জেনে নেওয়া যাক। এই যে আমাদের তার আগে আমি একটু দেখাই দিই, আমাদের মূলত নোট হচ্ছে ২ ধরনের নোট আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সরকারি নোট, আরেকটা হচ্ছে ব্যাংক নোট। ওকে? সরকারি নোট যেগুলো তার মধ্য থেকে আমরা পাচ্ছি ১ টাকা নোট, ২ টাকা নোট এবং ৫ টাকা নোট। এগুলোকে সরকারি নোট বলা হয়। এছাড়া যে বাকি নোটগুলো আমাদের প্রচলিত রয়েছে যেমন হচ্ছে ১০ টাকা নোট, ২০ টাকা নোট, ৫০ টাকার নোট, ১০০ টাকা নোট, ৫০০ টাকা নোট, ২০০ টাকা নোট এবং ১০০০ টাকা নোট, এগুলো সবগুলো হচ্ছে ব্যাংক মুদ্রা। এখন কেন এগুলো ব্যাংক মুদ্রা এবং কেন এগুলো সরকারি মুদ্রা সেটা আমরা জেনে নিব। তার আগে আমি একটু দেখাই দিই, যেগুলো সরকারি মুদ্রা থাকবে সেই সরকারি মুদ্রাগুলোতে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে লেখাটি থাকবে না। দেখেন আমি যদি একটু বলি ১ টাকার নোট, দেখেন তো এখানে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে লেখাটি আছে কিনা? নেই। তারপরে আসেন ২ টাকা, এটা তো নেই। তারপর চলে আসি আমাদের ৫ টাকা, এটা তো নেই। এখন মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে আপনার এই ৫ টাকাতে তো লেখা আছে। হ্যাঁ, এখানে আরেকটা আমি তথ্য এর সাথে যুক্ত করে দিই। ২০১৫ সালের পূর্বে যে ৫ টাকার নোটটা ছিল সেটা কিন্তু বেসরকারি নোট অর্থাৎ ব্যাংক নোটে অন্তর্ভুক্ত ছিল। ২০১৫ সাল থেকে ৫ টাকার নোটটাকে সরকারি নোটে অন্তর্ভুক্ত করা হয়। এরপর এছাড়া যে আমাদের বাকি নোটগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু ব্যাংক নোট। আর ব্যাংক নোটে এই লেখাটি কেন থাকে এবং সরকারি নোটে এই লেখাটি কেন থাকে না, চলুন আরেকটু আমরা জেনে নিই। আমি একটু সরকারি নোটে দেখাই। সরকারি নোটে কিন্তু চাহিদা মাত্র ইয়ার বাহকে দিতে বাধ্য থাকবে এই লেখাটি থাকবে না। পাশাপাশি সরকারি নোটে যে এই আরেকটু দেখাই দিই। সরকারি নোট ইস্যু করার জন্য এটা মূলত যে আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়ের যে সচিব তার স্বাক্ষর থেকে থাকেন। কিন্তু এই যে অর্থ মন্ত্রণালয়ের সচিব তার স্বাক্ষর দেওয়া থাকেন। কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, আমাদের যে ব্যাংক নোট আছে যেমন ১০০০ নোটটা একটু দেখাই দিই। ১০০০ নোটে দেখেন তো এখানে কার স্বাক্ষর আছে? আতিউর রহমান গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তার স্বাক্ষর থাকবেন। তার মানে সরকারি নোটে থাকবে অর্থ সচিবের স্বাক্ষর এবং বেসরকারি নোটে থাকবে কে? গভর্নরের স্বাক্ষর। চলুন একটু আমরা জেনে নেই তাহলে কেন এই লেখাটি থাকে। একটু আমি বলে দিই, বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর সেই ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছু মুদ্রা ইস্যু করে থাকেন। যেমন আমরা এখানে ব্যবহার করছি বাংলাদেশের ব্যাংকের নোট, এগুলো কিন্তু ব্যাংক নোট। এটা মূলত নোট না বা এটা টাকা আমরা বলতে পারি না, এটাকে বিল অফ এক্সচেঞ্জ বলতে পারি। এটার মাধ্যমে আমরা কিন্তু সরকারি নোটগুলোকে অ্যাক্সেস করতে পারি। চলুন ধরে নেওয়া ধরে নেওয়া যাক আপনি মনে করেন একজন সাধারণ ব্যক্তি, আপনার কাছে ১০০০ টাকা একটা নোট আছে। এখন আপনি চাচ্ছেন এই ১০০০ টাকা নোট, যেহেতু এটা ব্যাংক নোট, এটা চেকের মতো কাজ করে, এক প্রকার চেকের মতো কাজ করে। তো এটা একটা ব্যাংক নোট। আপনি চাচ্ছেন যে আমার এই ব্যাংক নোটটার সমপরিমাণ আমি সরকারি নোট চাচ্ছি। তখন এই ব্যাংক নোটটা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হলে কেন্দ্রীয় ব্যাংক তৎক্ষণাৎ তো আপনাকে এই ১০০০ টাকার সমপরিমাণ যে সম্পদ হতে পারে স্বর্ণ, হতে পারে মুদ্রা, মানে অর্থনৈতিক যে সম্পদগুলো আছে সেই সম্পদটা দিতে কিন্তু আপনার কাছে বাধ্য থাকবে। যেমন ১০০০ টাকা নোট যখনই আপনি অর্থ মন্ত্রণালয়ের যখনই আপনি বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছেন, তখন কেন্দ্রীয় ব্যাংক আপনাকে ১০০০ টাকার সমপরিমাণে
আপনাকে কিন্তু 1 টাকা নোট, 2 টাকা নোট এবং 5 টাকা নোট দিতে বাধ্য থাকিবে। এই জন্য মূলত বেসরকারি নোট যেটা, এই বেসরকারি নোটগুলোতে অর্থাৎ ব্যাংক নোট যেগুলো, এইগুলোতে এই লেখাটি উল্লেখ থাকে এবং সরকারি নোটগুলোতে এই লেখাটা উল্লেখ থাকে না। আশা করি বুঝে গেছি। চলুন আমরা আরো কিছু তথ্য জেনে নিব। যেমন আমরা 2 টাকা নোট দেখতেছি, এটা কিন্তু সরকারি নোট। হ্যাঁ, এটাতে অর্থ সচিবের সিগনেচার থাকবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এইগুলো হচ্ছে সরকারি নোট। তবে উল্লেখ্য হচ্ছে 2015 সালের আগে আমাদের এই 5 টাকার নোটটা বেসরকারি নোটে অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ব্যাংক নোটে। এই কারণে সেখানে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। এছাড়া বাকি সবগুলো বেসরকারি নোট। এখন আমরা আরেকটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে, হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সরকারের কাছে তো টাকা ছাপানোর ক্ষমতা রয়েছে, তাহলে কি সরকার যখন তখন টাকা ছাপায়? না। অনেকে এইভাবে ভাবতে পারেন, সরকার তো চাইলেই টাকা ছাপিয়ে সেই টাকার যে কোনো সংকট মোকাবেলা করতে পারে। তাহলে করছে না কেন? দেশের নানা উন্নয়ন কর্মকাণ্ডে সরকার যখন বিদেশ থেকে ঋণ নেয়, তখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ঋণ নেওয়ার কি দরকার? সরকারের টাকা ছাপালেই তো হয়। অ্যাকচুয়ালি আমাদের মনে এই ধরনের প্রশ্নগুলো জেগে থাকে। আমরা এখন একটু জেনে নেব যে কেন সরকারি ইচ্ছে মতো টাকা ছাপাইতে পারেন না এবং কি কি কারণে সরকার টাকা ছাপিয়ে থাকেন সেটা সম্পর্কে। চলুন তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নেব যে টাকা ছাপানো শুরু হয় কবে এবং কোথা থেকে। হ্যাঁ, আমরা একটা জিনিস খেয়াল করে দিই, বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে 16ই ডিসেম্বর। 1971 সালে 16ই ডিসেম্বর এরপর পাকিস্তানের কিছু মুদ্রা, সেগুলোই কিন্তু বাংলাদেশে প্রচলন ছিল। এই বাংলাদেশে এই যে 71 সালের পর 16ই ডিসেম্বরের পর যে পাকিস্তানি মুদ্রাগুলো প্রচলন ছিল, তখন বাংলাদেশের একটা স্টাম্প করে, অর্থাৎ বাংলাদেশ লেখা সিল দেওয়ার পর ওই মুদ্রাটাকে বাংলাদেশে ব্যবহার করা হতো। তবে স্বাধীন হওয়ার পরই কিন্তু বাংলাদেশি মুদ্রার প্রচলন হয়নি। 1972 সালে 4 মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়। আর এই 4 মার্চের যে মুদ্রাটা আমরা প্রচলন করছিলাম, সেই মুদ্রাটা কিন্তু তৈরি হয়েছেন ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারত থেকে এই মুদ্রাটাকে তৈরি করে নেওয়া হয়। সেই মুদ্রাটা বাংলাদেশে প্রচলন ছিল। সেটা মূলত প্রাথমিকভাবে 10 টাকা এবং 100 টাকা নোট ছাপানো হয়, সেটাকে ব্যবহার করা হতো। এরপর আরেকটু জেনে নিই, এই যে বাংলাদেশের যে টাকা তৈরি কারখানা, সেটাকে আমি বলি বিশ্বে 195টি দেশের মধ্যে 195টি দেশের মধ্যে 64টি দেশে মুদ্রা ছাপানোর কারখানা রয়েছে। তার মধ্যে বাংলাদেশেও একটি অন্যতম। বাংলাদেশের যে মুদ্রা ছাপানোর যে কারখানা, সেটা টাকশাল নামে পরিচিত, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। এটি মূলত অবস্থিত গাজীপুরে। এটি মূলত 1989 সালে 66 একর জমি নিয়ে কিন্তু এটা গাজীপুরে অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং বা টাকশাল যেটা নামে পরিচিত। ওকে, এরপর আমরা একটু জেনে নিব, যে কোনো দেশের টাকা ছাপানোর দায়িত্ব থাকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে। হ্যাঁ প্রিয় বন্ধু, একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, যে কোনো দেশের টাকা ছাপানোর দায়িত্ব কিন্তু ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকে থাকে। তদ্রুপ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানোর দায়িত্বটা থাকে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ ব্যাংক কেন ইচ্ছে মতো টাকা ছাপাচ্ছে না? চলুন আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবো। হ্যাঁ, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কি ইচ্ছে মতো নোট ছাপাতে পারে? না, সেরকম কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠানটিকে নোট ছাপানোর আগে অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়, করতে হয় অনেক হিসেব নিকেশ। যেমন প্রথমে হচ্ছে দেশের মোট সম্পত্তি, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জনগণের সংখ্যা, সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তারপর হচ্ছে মোট আয়, কতটুকু আয় হচ্ছে সেটার প্রতি লক্ষ্য রাখতে হচ্ছে। সর্বমোট চাহিদা, অর্থাৎ যে দেশের সার্বিক জনগণের যে চাহিদা, সেটার উপর ডিপেন্ড করে মূলত মুদ্রা ছাপানো হয়। অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে কিন্তু দেশে অনেক প্রবলেম হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝে গেলাম দেশে কি সরকার মুদ্রা ছাপানোর ক্ষেত্রে কি কি দিকে লক্ষ্য রাখে। এক হচ্ছে দেশের মোট সম্পত্তি, জনগণের সংখ্যা, তারপর হচ্ছে মোট আয় এবং সর্বমোট চাহিদা, অর্থাৎ সার্বিক চাহিদা আমরা যেটা বলে থাকি। চলুন আরেকটু আমরা জানবো, যে সকল কারণে কেন্দ্রীয় ব্যাংকে নোট ছাপানো হয়, কি কি কারণে কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপাইতে পারে, আমরা সেটা একটু জেনে নেই।
শুরুতে আসি প্রবাদী শুরুতে যেটা প্রবাসীদের মাধ্যমে রেমিটেন্স হিসেবে যে ডলার আসে কেন্দ্রীয় ব্যাংক তা গুচ্ছিত রেখে তার বিপরীতে সমপরিমাণ নোট ছাপাতে পারে। তার মানে প্রবাসীরা যতটা আমাদের যে রেমিটেন্স দিচ্ছে বা ডলার দিচ্ছেন এই ডলারের সমপরিমাণ আমরা কিন্তু নোট ছাপাতে পারি। এটা এক। তারপর আসি বিভিন্ন ট্রেজারি বিল বন্ড সরকারি কাছ থেকে যেগুলো কেনাত হয় তার বিপরীতে টাকা ছাপানো হয়, অর্থাৎ সরকারের কাছ থেকে যে বিল বন্ড ট্রেজারি এগুলো কেনাত হবে তার বিপরীতেও টাকা ছাপানো হয়। তারপর আসেন সারা বছর ধরে ছিঁড়ে যাওয়া নষ্ট হওয়া বা পুড়ে যাওয়া ইত্যাদি ঘাটতি পূরণের জন্য নতুন নোট ছাপানো হয়। এই ঘাটতিগুলো পূরণ করার জন্যই মূলত নতুন নোটগুলো ছাপানো হয়ে থাকে। এছাড়া দেশের মার্কেটে মানি সার্কুলেশন, বাংলায় যেটা আমরা বলি অর্থের প্রভাবের উপর ভিত্তি করে নতুন নোট ছাপানো হয়। তারপরে আসেন অনেক সময় বিশেষ পরিস্থিতিতে নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিতে হয়। এছাড়া সরকারের চাহিদা অনুযায়ী ঋণ যোগান দিতে নতুনভাবে নোট ছাপানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কি কারণে আমাদের নোট ছাপানো হয় সেগুলো আমরা একটু জেনে নিলাম, এই যে আমাদের নোট ছাপানোর কারণগুলো। এরপরে আমরা একটু জেনে নিব যে চলুন জেনে নেওয়া যাক কেন্দ্রীয় ব্যাংক কেন ইচ্ছে মতো নোট ছাপায় না। চাইলে তো নোট ছাপাইতে পারে, কিন্তু কেন ছাপায় না সেই কারণগুলো আমরা একটু জেনে নেব। ওকে। এক, অতিরিক্ত কোনো নোট ছাপানো হলে মুদ্রার মান কমে যায়, ফলে দাম স্তর বৃদ্ধি পায় এবং মুদ্রার মূল্য হ্রাস পায়। কেন আমি একটু বুঝাই বলি। ধরে নেন আমাদের দেশে মোট সম্পত্তি আছে, মনে করেন আমার দেশে মোট সম্পত্তি আছে 20টা আপেল, 20টি আপেল ধরলাম। তাহলে আমার দেশে মোট সম্পত্তি হচ্ছে 20টি আপেল। এই পরিস্থিতিতে সরকার নোট ছাপিয়ে নিছেন, এই পরিস্থিতিতে সরকার নোট ছাপিয়ে নিছেন 100 টাকা। ওকে, তার মানে একটা আপেলের মূল্য কত দাঁড়াচ্ছে? একটা আপেলের মূল্য দাঁড়াচ্ছে 5 টাকা। আশা করি বুঝছি। তাহলে একটা আপেলের মূল্য দাঁড়াচ্ছে 5 টাকা। এখন আমার সম্পত্তি কিন্তু স্থির, তার মানে আমার সম্পত্তি 20টা আপেলই আছে। এখন সরকার যদি 100 টাকা নোট না ছাপিয়ে একটু নোট ছাপানোর পরিমাণটা বাড়িয়ে দেয়, অর্থাৎ 200 টাকা করে, 200 টাকা করলো, তখন কি হয়ে গেল? এই যে 20টা আপেলের একটা আপেলের দাম দাঁড় হয়ে গেল তখন কিন্তু 10 টাকা। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যখনই অতিরিক্ত নোট ছাপানো হবে আমাদের সম্পদের কারণে, যেহেতু আমাদের আনলিমিটেড ওয়ান্টস বাট লিমিটেড রিসোর্স, সম্পদ সীমিত, সেই কারণেই আমাদের অতিরিক্ত নোট ছাপানো হলে কি হয়? দাম স্তরটা বেড়ে যায়, অর্থাৎ যে পণ্যের যে দাম স্তর, এই দাম স্তরটা বৃদ্ধি পায়। এর ফলে অর্থের মূল্যটা কিন্তু ক্রমাগত হ্রাস পায়। একে বলা হয় অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি। কি বলা হয়? মুদ্রাস্ফীতি। ওকে। তারপরে যেটা আমরা পাচ্ছি, পরের যেটা, ইচ্ছে মতো নোট ছাপানো হলে দেশের সঞ্চয়ের মান কমে যায়, ফলে ব্যাংকের জনগণের মুদ্রা সঞ্চয়ের প্রবণতা হ্রাস পায়। কেন সঞ্চয়ের প্রবণতাটা হ্রাস পায়? ধরুন আপনি 1,000 টাকা কোনো একটা ব্যাংকে জমা রাখলেন, 1 বছর পর সেটা সুদ আসল মিলে মনে করেন আপনার হয়েছে 1,070 টাকা। ধরে নিলাম আমি এটা 1,070 টাকা। কিন্তু 1 বছর পর আমাদের যে মুদ্রাস্ফীতির হার, যে উল্লম্ফন বা হামাগুড়ি অথবা পদসঞ্চারী যে মুদ্রাস্ফীতি, এইগুলোর কারণে আমাদের কিন্তু মৃদু মুদ্রাস্ফীতিটা একটু কম থাকে, মৃদু বা হামাগুড়ি এটা কম থাকে, এবং পদসঞ্চারী এবং উল্লম্ফন মুদ্রাস্ফীতিটা সবচেয়ে বেশি দেখা যায়। তো এই মুদ্রাস্ফীতির ফলে আপনার কিন্তু আগে 1,000 টাকায় যে পণ্যটা পাইতেন, পরে 1,070 টাকা দিয়েও কিন্তু সেই পণ্যটা পাবেন না। তার মানে আপনার কি হচ্ছে? আবার আরো কিছু অতিরিক্ত টাকা যুক্ত করে সেই পণ্যটাকে আপনাকে ক্রয় করতে হচ্ছে। কারণ মুদ্রাস্ফীতির ফলে কি? দাম স্তর বেড়ে যায়। ফলে আপনার এই সেভিং করার ফলে সেভিং এর যে অর্থটা পাচ্ছেন সেই মানিটা দিয়ে কিন্তু আপনি সমপরিমাণ দ্রব্য ক্রয় করতে পারতেছেন না। ফলে আপনার কিন্তু যারা সেভিং করতেছে আর্থিক প্রতিষ্ঠানের কাছে, তাদের যে একটা সেভিং এর প্রবণতা, সঞ্চয় প্রবণতা, সেটা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। এটা। তারপরে আসি আমরা 2 নম্বর পড়লাম, এবার 3 নম্বর। দেশে মুদ্রার মান কমে গেলে আমদানি এবং রপ্তানির উপর প্রভাব পড়ে। রাইট। দেশের যদি মুদ্রার মানটা কমে যায়, চলুন আমরা ডলারের হিসেবে ধরি। ধরে নেন এখন $1 সমান আমরা আমাদের দেশের 120 টাকা ভেবে নিলাম। $1 সমান আমাদের দেশে কত? 120 টাকা। এখন
যদি আমাদের দেশের মুদ্রার মান কমে যায় তখন $1 দাম কত উঠে যাবে, মান যেহেতু কমে গেছে $1 দাম তখন হয়ে গেল 140 টাকা, সাপোজ ধরে নিলাম আমরা এইটা। এর ফলে আমি যদি আগে বাইরের দেশ থেকে যেমন মধ্যপ্রাচ্যের দেশ স্বর্ণরৌপ্য তেল বা এই ধরনের দ্রব্যগুলো আমরা আমদানি করে আনি সেই দেশে, তখন কিন্তু আমাকে যদি ওই দ্রব্যটাই নিতে হয় ওই ওই দেশে মনে করেন $5 দিয়ে আপনার পণ্যটা বিক্রি হবে, তখন কিন্তু আগে আমাদের কম টাকাতে আমরা দিতে পারতাম, $5 মানে কি 600 টাকা দিয়ে নিতে পারতাম, কিন্তু পরের বারে আমরা 600 টাকায় নিতে পারবো না, পরে আমাদের 700 টাকায় ওই পণ্যটাকে নিতে হচ্ছে। তার মানে আমাদের দেশের বেশি পরিমাণ মুদ্রা ওই দেশে চলে যাচ্ছে, ফলে এটার প্রভাব কি হচ্ছে, দেশের মুদ্রার মান কমে গেলে আমদানি এবং রপ্তানির উপর একটা প্রভাব পড়ে। বুঝতে পারছি? ওকে, আমরা তারপরটা একটু জানবো। বিদেশ থেকে ঋণ গ্রহণ করা হলে তা পরিশোধের জন্য অনেক মুদ্রার প্রয়োজন হয়। আমরা আগে ধরে নেন আমরা কোনো একটা দেশ থেকে আমরা ঋণ গ্রহণ করছি, যে ঋণটা গ্রহণ করছি ডলার হিসেবে, আমরা সেটাকে ধরে নিলাম মনে করেন $100, $100 আমরা ঋণ গ্রহণ করছি, মার্কিন ডলার, ঠিক আছে, $100 ঋণ গ্রহণ করছি, কিন্তু পরবর্তীতে এটাকে পরিশোধ করতে গেলে সুদ আছে, প্লাস সুদটাও বাদ দিলাম, রিয়েল যে ডলার সেটাও যদি আমরা পরিশোধ করতে চাই, আমাদের দেশের যে মুদ্রা তার মান তো কমে গেছে, তার মানে কি বেশি পরিমাণ মুদ্রা দিতে হচ্ছে, আর বেশি পরিমাণ মুদ্রা দেওয়ার কারণে আমাদের কি হচ্ছে, বিদেশ থেকে ঋণ গ্রহণ করা হলে তা পরিশোধের সময় মুদ্রার প্রয়োজনটা একটু অনেক বেশি লাগতেছে। এর মানে কি আমাদের দেশ থেকে বেশি পরিমাণ মুদ্রা চলে যাচ্ছে। এই কারণগুলোর জন্য সরকার ইচ্ছে মতো চাইলেও মুদ্রা বা নোট ছাপান না, নোট ছাপালে কিন্তু দেশে পণ্যের দাম বেড়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস আমরা লক্ষ্য রাখতে পারি, মনে করেন যদি বেশি পরিমাণ নোট ছাপিয়ে থাকেন, এই বেশি পরিমাণ নোটের কারণে দেশের মুদ্রার মান যেমন কমে যায়, তেমনি দেশের কিন্তু ভাবমূর্তিও দিন দিন কমে যায়। হ্যাঁ, এই কারণে সরকার ইচ্ছে মতো নোট ছাপিয়ে বাজারে প্রচলন করেন না, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপিয়ে থাকেন। আশা করি বুঝে গেছি। এরপর আমরা আরেকটু জেনে নিব, আমাদের প্রায় শেষ, আমরা আর বেশি আজকে এই স্লাইডে আলোচনা করব না, আরেকটা ক্লাসে আমরা জেনে নেব মুদ্রা কেন ব্যবহার হয় এবং মুদ্রা কোন কোন কাজে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের মুদ্রা বিষয়, মুদ্রা জিনিসটা কি, যে দ্রব্য বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহক এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে মুদ্রা বলে। মুদ্রার বিভিন্ন ধরনের যেমন কার্যাবলী আছে, সামাজিক কার্যাবলী, বাণিজ্যিক কার্যাবলী, মনস্তাত্ত্বিক কার্যাবলী। এই কার্যাবলী সম্পর্কিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের লেকচার এখানেই শেষ। আমাদের সর্বশেষ দাওয়া আছে স্বপ্ন জয়ের প্রচেষ্টায় আমরা আছি সর্বদাই, পরিশ্রম করব, দেশ গড়ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।